স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। সরি, আসলে আমার ক্লাসে আমি একাই একমাত্র বাঙালি ছিলাম এতদিন। আজ তোমাকে দেখে আর থাকতে পারলাম না। সারাদিন সবার সাথে ইংরেজিতে কথা বলা যে কি বোরিং একটা ব্যাপার তা বোঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, আরবান চৌধুরী তোমার কে হয়? তুমি কি ওনার ছোট বোন? মায়েরার প্রশ্নে আয়াতের কপালে বিরক্তির রেখা আরও গাঢ় হলো। সে তীক্ষ্ণ স্বরে বলল, সেটা আরমান চৌধুরীকে গিয়ে জিজ্ঞেস করো। আয়াত কথা না বাড়িয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু মায়েরা নাছর বান্দা, সে দ্রুত পা চালিয়ে আয়াতের পাশাপাশি চলে এলো। আরে রাগ করছো কেন? আচ্ছা বাবা, আর প্রশ্ন করবো না। কিন্তু তুমি এখানে অন্য হয়ে কাকে খুঁজছো? মিস্টার অ্যালার্নকে। আয়াত জবাব দিল, ও, অ্যালান স্যার। উনি তো আজ ক্যাম্পাসে আসেনি। ওনার কাজিনের বিয়ের জন্য 3 দিনের ছুটিতে আছেন। মায়েরার কথায় আয়াত থমকে দাঁড়ালো। তার মনের সংশয়গুলো দূর করার একমাত্র উপায়টিও আপাতত বন্ধ। আয়াতের চোখে মুখে নিরাশা ফুটে উঠল। মায়েরা হঠাৎ আয়াতের হাত ধরে টানতে টানতে বলল, চলো আমার সাথে, আজ আরও কোনো ক্লাস নেই। আয়াত অবাক হয়ে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছ? মায়েরা আবদারের সুরে বলল, একটু ঘুরতে। মেলবোর্নে এসে একা একা আমার ঠিকঠাক ঘোরা হয়নি। আজ তোমাকে পেয়েছি যখন, না বলতে পারবে না প্লিজ। আয়াত অনিচ্ছা সত্ত্বেও মায়েরার সাথে চলতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর সে বুঝতে পারলো মেয়েটি অসম্ভব বাচাল, তবে তার ভেতরে কোনো প্যাচ নেই। হাঁটতে হাঁটতে তারা শহরের মূল কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গেল। হঠাৎ মায়েরা থমকে দাঁড়িয়ে আয়াতের হাত টেনে থামিয়ে দিল। সামনের দিকে আঙুল উঁচিয়ে বলল, আয়াত, এটা এবি না? আয়াত ভ্রুকুচকে সামনে তাকাতেই তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। আরফান একটা হসপিটাল থেকে বেরিয়ে আসছে। তার হাতের কবজিতে সাদা ব্যান্ডেজ করা আর মুখটা বড্ড ফ্যাকাশে। আয়াত বুঝতে পারে না লোকটা কেন বারবার এমন কাটাকুটি করে নিজের শরীরের ওপর অত্যাচার চালায়। আয়াতের উৎকণ্ঠা আর দুশ্চিন্তা তখন চরমে। সে মায়রার হাত এক ঝটকায় ছাড়িয়ে মুখ ঘুরিয়ে নিল। গলার স্বর যতটা সম্ভব নির্লিপ্ততা করে বলল, আমি ওনাকে চিনি না, সামনে চলো। মায়েরা এবার পুরো বোকা বনে গেল। যে মেয়েকে সকালের আরভান চৌধুরী নিজ হাতে কলেজে নামিয়ে দিয়ে গেল, সে বলছে চেনে না। কৌতূহল সামলাতে না পেরে মায়েরা বলল, না চিনলে সকালে তার সাথে কলেজে আসলে কিভাবে? রাস্তা দেখা হয়েছিল, জাস্ট লিফট দিয়েছে। আয়াত মিথ্যেটা বলে দ্রুত পা চালালো। কিন্তু তাদের বেশি দূর যেতে হলো না। কালো রঙের সেই দানবীয় গাড়িটি হঠাৎ করেই তাদের সামনে এসে থামল। গাড়ির কাছে নেমে যেতেই আরভানের গম্ভীর স্বর ভেসে এলো, গাড়িতে ওঠো। আয়াত রাস্তার মাঝে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। আরভানের কপালে ভাঁজ পড়ল। সে আবার হুকুমের স্বরে বলল, আয়াত, আই সেড গেট ইন দ্য কার। আজ কেন যেন আরফানের সাথে দ্বিমত করার সত্যি আয়াতের অবশিষ্ট ছিল না। তার ব্যান্ডেজ করা হাতটা দেখে মনের ভেতর কেমন যেন হাহাকার করে উঠছে। সে মায়রার দিকে তাকিয়ে ছোট করে বিদায় জানিয়ে সোজা গাড়ির ভেতরে গিয়ে বসল। আরফান স্টিয়ারিং ধরে গাড়ি স্টার্ট দিল। পেছনে দাঁড়িয়ে থাকা মায়রা কিং কর্তব্য বিমূঢ় হয়ে স্থানুর মতো তাকিয়ে রইল। তার মাথায় তখন একটাই চিন্তা, রাস্তায় দেখা হওয়া লোক কি এভাবে মাঝ রাস্তা থেকে গাড়িতে তোলে? গাড়ির ভেতর এক থমথমে নীরবতা। আয়াত আর চোখে আরফানের কবজির দিকে তাকালো, যা শক্ত মুঠোয় স্টিয়ারিং ধরে আছে। ব্যান্ডেজটা সাদা হলেও সেখানে রক্তের হালকা ছোপ দেখা যাচ্ছে। আরফান আয়াতের অস্থিরতা লক্ষ্য করলেও কোনো কথা বলছে না, যেন সেই নিঃশব্দ দহনটুকু উপভোগ করছে। নিজেকে আর সামলাতে না পেরে আয়াত ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আজ আবার নিজের হাত কাটলেন কেন? শরীরটাকে কি কষাইয়ের দোকান মনে হয় আপনার? নাকি দিন শেষে একটু রক্তারক্তি না করলে আপনার পেটের ভাত হজম হয় না? আরফান সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সব কিছু আমি নিজে করি না আয়াত। প্রজেক্টের সাইডে কাজ করার সময় একটা কাছের স্ল্যাব ভেঙে হাতে ঢুকে গিয়েছিল। নিশ্চয়ই দুর্ঘটনা। আয়াতের রাগ কমল না, বরং আরও বাড়ল। সে টপ্ত স্বরে বলল, দুর্ঘটনা নাকি খামখেয়ালি? কাজ করতে গিয়ে কি চোখ বন্ধ করে রাখেন? আপনার না মাঝে মাঝে আমায় জ্যান্ত খুন করে ফেলতে ইচ্ছে করে। আরফান হঠাৎ ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে তুলল। এক হাত দিয়ে ড্যাশবোর্ডের ড্রয়ারটা খুলে একটা ছোট রিভলভার বের করে আয়াতের দিকে এগিয়ে দিয়ে বলল, ইচ্ছে যখন হয়েছে তখন সুযোগটা মিস করা ঠিক হবে না। নাও, শেষ করে দাও।
থতমত খেয়ে গেল, মুখ কুচকে বলল, খেলনা পিস্তল দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন? ভাবছেন আমি বাচ্চা মেয়ে যে এসব দেখে ভয় পাবো? চ্যালেঞ্জ গ্রহণ করার ভঙ্গিতে আয়াত পিস্তলটি হাতে নিতেই তার চোখ বড় বড় হয়ে গেল। ওজনে ভারী আর স্পর্শে হাড় কাঁপানো শীতলতা। সে অস্ফুট স্বরে বলল, এটা তো ভারী কেন, আর এমন ঠান্ডা লাগছে কেন? কারণ ওটা খেলনা নয় আয়াত, ওটা আসল। আয়াত কিছুটা ঘাবড়ে গিয়ে কয়েক ইঞ্চি দূরে সরে বসল। আপনি আপনি কি কোনো ক্রিমিনাল? কোনো গ্যাংস্টারের সাথে আপনার যোগাযোগ আছে? কোনো সাধারণ মানুষের কাছে তো এমন পিস্তল থাকার কথা না। সত্যি করে বলুন, আসলে কে আপনি? আরফান ভ্রু কুচকে একবার তার দিকে তাকালো, তারপর সামনে তাকিয়ে বলল, ইডিয়েট গার্ল, ওটা লাইসেন্স পিস্তল। বড় ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে সরকার থেকে পারমিশন দেওয়া হয়। আমি কারো পকেট মারি না যে গ্যাংস্টার হতে হবে। এখন ওটা সাবধানে ড্রয়ারে রেখে দাও। আয়াত কম্পিত হাতে পিস্তলটি ড্যাশবোর্ডে রাখতে গিয়ে থমকে গেল। ড্রয়ারের এক কোণে একটি মখমলের কাপড়ের উপর পড়ে আছে একটি ছোট পুরনো আংটি। আংটিটি হাতে নিতে আয়াতের স্মৃতিপটে 12 বছর আগের এক ঝাপসা বিকেল ভেসে উঠল। আরফান তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, এমন করে দেখার কি আছে? ওটা দেখে কি চিনতে পারছো না? মানুষ তো নিজের 5-6 বছর বয়সী স্মৃতিও মনে রাখে, আর তুমি 12 বছর আগের এই সামান্য স্মৃতিটুকু মনে রাখতে পারলে না? ভুলিনি কিছুই। আয়াতের কণ্ঠ ধরে এলো, মা এটা আমার হাতে দিয়ে বলেছিল আপনাকে পরিয়ে দিতে। এটা এখনো আপনার কাছে কেন? কেন ফেলে দেননি? আরফান গম্ভীর স্বরে বলল, ডিজাইনটা পছন্দ হয়েছিল, তাই স্মৃতি হিসেবে রাখা। ওরা যেখানে ছিল সেখানে রেখে দাও, হয়তো ইমোশনাল হওয়ার দরকার নেই। কিন্তু আয়াতের মনে তখন ঝড়ো হাওয়া বইছে। পুরনো ক্ষোভগুলো সব একসাথে মাথা চাড়া দিয়ে উঠল। শুরু থেকে এই লোকটা তাদের বিয়েটাকে পুতুল খেলা বলেছে, তাকে চরিত্রহীনের তকমা দিয়েছে। আজ তবে এই আংটি কোন মায়াসে এমন মখমলে মুড়িয়ে আগলে রেখেছে। আক্রোশে সে গাড়ির জানলার কাছ নামিয়ে দিল। গাড়িটি তখন মেলবর্নের একটি শান্ত লেকের পাশ দিয়ে যাচ্ছিল। আর কোনো কিছু না ভেবে আংটিটি জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যে বিয়ের কোনো মর্যাদা আপনার কাছে নেই, সে বিয়ের স্মৃতি আগলে রাখার কোনো মানে হয় না। এই পুতুল খেলার অবসান হওয়া উচিত। আরফান সাথে সাথে কষে ব্রেক করলো। টায়ারের ঘর্ষণে এক বিকট শব্দ হলো। আরফান দাঁতের দাঁত চেপে গর্জে উঠল। আরে আউট অফ ইউর মাইন্ড আয়াত! বলেই আরফান গাড়ি থেকে নেমে সোজা ব্যারিকেড ডিঙিয়ে লেকের পানিতে নেমে গেল। আরফানের এমন হঠকারিতা দেখে আয়াতের কলিজা শুকিয়ে গেল। তার মনে পড়ে গেল বাংলাদেশে আরফান যখন পুকুরে পড়েছিল, সে ডুবতে বসেছিল। সে হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে চিৎকার করতে করতে লেকের দিকে দৌড়ালো। আরফান তখন লেকের অনেকটা গভীরে চলে গেছে। আরভান, কি করছেন আপনি? ফিরে আসুন। আপনি তো সাঁতার জানেন না। উঠে আসুন প্লিজ। আজ চিৎকার করতে করতে নিজেও লেকের পানিতে নামতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই তার পা স্তব্ধ হয়ে গেল। সে বিস্ময়ে বা ক্রুদ্ধ হয়ে দেখল আরভান অত্যন্ত দক্ষভাবে সাঁতার কাটছে, ডুব দিচ্ছে আর পানির নিচে আংটিটা খুঁজছে। আয়াতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই সে লোক যে বাংলাদেশে সাঁতার না জানায় পুকুরে ডুবে যাচ্ছিল। তার মানে সেদিনও সে ডুবে যাওয়ার অভিনয় করেছিল। কিছুক্ষণ পর আরভান পানির নিচ থেকে উঠে এলো। তার হাতের মুঠোয় সেই আংটিটি শক্ত করে ধরা। সে পানি ভেঙে পাড়ে উঠে এসে দাঁতে দাঁত চেপে আয়াতের সামনে দাঁড়ালো। তার ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। সে হিমশীতল গলায় বলল, আমার ব্যক্তিগত জিনিস নেক্সট টাইম হাত দেবেন না আয়াত। আই ডোন্ট লাইক ইট। আয়াত কাপা গলায় বলল, ওটা আপনার ব্যক্তিগত জিনিস হতে পারে না। একবার কোনো জিনিস আরফানের অধিকারে আসলে সেটা চিরকালের জন্য তার ব্যক্তিগত হয়ে যায়। এমনকি তুমিও আমার সেই অধিকারের বাইরে নও। বলে আরফান গট গট করে গিয়ে গাড়িতে উঠে হর্ন দিল। আয়াত ফুঁসতে ফুঁসতে গাড়িতে গিয়ে বসল। রাগে তার শরীর কাঁপছে। সে বলল, আপনি আসলে কোনো সাধারণ মানুষ নন। আপনি একজন ধুরন্ধর অভিনেতা। সেদিন পুকুরে ডুবে যাওয়ার নাটক করছিলেন কেন? আর আমিও কত বড় বোকা, একবারও মনে হলো না এত বড় বিশাল একটা শরীর আমি এইটুকু মেয়ে কীভাবে একা টেনে তুলেছিলাম। কতটা বোকা আমি। আরফান গাড়ি চালাতে চালাতে ঠোঁটের কোণে পাকা হাসি ফুটিয়ে বলল, এটা তো নতুন করে বলার কিছু নেই। দুনিয়ার সবাই জানে তুমি ঠিক কত বড় বোকা।
আয়াতের আগে ফুঁসতে ফুঁসতে বলল, একদম বাজে কথা বলবেন না। আপনার এই হুদ্ধ আর দ্বিচারিতা দুস্বভাব আমার এই সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে আপনাকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলি। আরফান নির্বিকার ভঙ্গিতে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, বেশ তো খাও, আমি কি বারণ করেছি? বলো কোথা থেকে শুরু করবে, কাঁধ নাকি গলা? বরং চিবিয়ে খাওয়া সুবিধার্থে আমি শার্টের বোতামগুলো একটু খুলেই দিচ্ছি, তোমার দাঁত বসাতে সুবিধা হবে। বলেই সে এক হাতে কলারের কাছের বোতামে হাত দিল। আরফানের এমন লাগামহীন কথায় আয়াতের কান একদম গরম হয়ে গেল। সে ঝামটা দিয়ে বলল, আপনার মতো এই বিশাল দানবীয় শরীর যদি গিলে ফেলতে পারতাম, তবে বাংলাদেশ যেদিন পা রেখেছিলেন সেদিনই আপনাকে চিবিয়ে গিলে ফেলতাম। আপদ বিদায় হতো। আয়াতের রাগী চেহারায় এক অদ্ভুত মায়াবী সারল্য ফুটে উঠল। আরফান এবার শব্দ করে হেসে উঠল। তারপর হঠাৎ কণ্ঠস্বর একদম খাদে নামিয়ে ফিসফিস করে বলল, খুন করতে পারবে না, গিলতে পারবে না, যা পারবে না তা নিয়ে অহেতুক আসফালান কেন আয়াত? আর সে বরং এটা বলো, আমায় একটু ভালোবাসতে পারবে? আয়াতের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। সব প্রস্তুত হয়ে দ্রুত মুখ ফিরিয়ে বলল, প্রশ্নই আসে না, সেটা কখনো সম্ভবই না। আপনার মতো পাষাণকে ভালোবাসা আর জেনে শুনে আগুনে ছাপ দেয় একই কথা। আরফান বাঁকা হাসি হাসল। তুমি বড্ড বোকা আয়াত। একজন ট্যালেন্টেড হাজবেন্ডের কদর তুমি বুঝতে পারছো না, পরে কিন্তু আফসোস করে বলবে, ইস, সেদিন যদি আরফানকে ভালোবেসে মেনে নিতাম তাহলে জীবনটা আজ ধন্য হয়ে যেত। আয়াত পাল্টা হেসে বলল, ধন্য না চাই, জীবনটা পুরে নরক হয়ে যেত। অলরেডি তো হয়েই আছে। আর আপনি এইভাবে হাসবেন না তো, একদম ভালো দেখায় না। আরফান একটু পাশ ফিরে ঝুঁকে আয়াতের খুব কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, কেন? আমার হাসি দেখলে কি তোমার হৃদয়ে কিছু কিছু হয় নাকি? আয়াত দ্রুত মুখ ঘুরিয়ে নিল। মুখে না বললেও মনে মনে বলল, হয়, অনেক কিছু হয়। হৃদয়ে এক অজানা স্পন্দনের সাথে এক অদ্ভুত ভয় হয়। কিন্তু মুখে কিছু প্রকাশ না করে সে গম্ভীরভাবে বাইরের দিকে তাকিয়ে রইল। গাড়ি এসে থামলো আরফানের অফিসের সামনে। আয়াত অবাক হয়ে জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছি আমরা? অফিসে কিছু কাজ আছে, তাই নামো। আরফান নেমে গিয়ে দরজা খুলে দাঁড়ালো। কাজ তো আপনি করবেন, আমার তো কোনো কাজ নেই। আমাকে বাড়িতে দিয়ে আসুন। আরফান শীতল চোখে তাকিয়ে বলল, তোমাকে একা বাড়িতে রাখার রিস্ক আমি নেব না, কারণ তুমি তো আবার বড্ড দয়ালু, যে কোনো মুহূর্তে যে কাউকে বাড়িতে ঢুকিয়ে দিতে পারো। আয়াত চোখ পাকিয়ে বলল, একই খোঁচা বারবার দেবেন না তো। বললাম তো ওটা ভুল ছিল। আয়াত মুখ কালো করে নেমে দাঁড়ালো। আরফান আয়াতের হাত শক্ত করে ধরে হাঁটতে শুরু করলো। অফিসের ভেতর ঢুকতেই সব কর্মীরা চমকে তাকিয়ে রইল। তাদের বসের সাথে এক সুন্দরী বাঙালি তরুণীকে দেখে সবার চোখে বিস্ময়। ফারহান দ্রুত এগিয়ে এসে বলল, এভি, তোর এমন বেহাল দশা কেন? একদম কাক ভেজা হয়ে আছিস যে। আরফান হাঁটতে হাঁটতে নির্লিপ্ততার স্বরে বলল, বইয়ের হাতের আদর খেয়েছি, আদরের চোটে লেকের পানিতে চুবানি খেতে হয়েছে। আয়াতের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ফারহান সহ অফিসের সবাই আরফানের মুখে এমন অকপট স্বীকারোক্তি শুনে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। কেবিনের ভেতর ঢুকে আরফান পাশে থাকা একটি বিলাসবহুল বিশ্রাম কক্ষ দেখিয়ে বলল, তুমি ওখানে রেস্ট নিতে পারো, মাত্র 1-1.5 ঘন্টা লাগবে কাজ শেষ করতে। আরফান নিজের শার্ট চেঞ্জ করে ড্রয়ার থেকে একটি বক্স বের করে আয়াতের সামনে রাখলো। এটা তোমার জন্য। আয়াত বক্সটি খুলে দেখলো লেটেস্ট মডেলের একটি আইফোন। সে ভ্রু কুঁচকে বলল, আমি তো আপনার কাছে ফোন চাইনি, শুধু একটা সিম চেয়েছিলাম। তাহলে আয়াত, তুমি কি একটু কম কথা বলতে পারো না? ওটার মধ্যেই সিম আছে, আপাতত এটা ইউজ করো। আমি নেব না। আয়াত জেদ ধরল। আরফান নিঃশব্দে ফোনটা টেবিলের উপর রেখে নিজের ডেস্কে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আয়াত ঘুম মেরে বসে থেকে আর চোখে ফোনটা হাতে তুলে নিল। আয়াতের প্রতিটি মুভমেন্ট আরফানের চোখে এড়ালো না। সে নিজের ডেস্কটপের স্ক্রিনে তীক্ষ্ণ নজর রাখলো। মূলত আয়াতের ফোনে হ্যাকিং সফটওয়্যার ইনস্টল করা আছে, যা আয়াত হয়তো বুঝতেও পারল না যে তার প্রতিটি ক্লিককে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আয়াত কিছুক্ষণ ফোনটা টিপে কৌতূহলবশত ক্যামেরায় ঢুকলো। তারপর খুব সাবধানে আরফানের দিকে তাকিয়ে তার অগোচরে একটা ছবি তুলল। ডেস্কটপে ডেটা লাইভ আসতেই আয়াতের এই চুরির মতো ছবি তোলার কাণ্ড দেখে আরফান সশব্দে হেসে উঠল। আয়াত অপ্রস্তুত হয়ে ফোনটা পাশে রেখে বসে রইল।
আরফান মুচকি হাসি নিয়ে কাজে মন দিল, কিন্তু আয়াতকে বুঝতে দিল না তার হাসির আসল কারণটা কি। ঘন্টা দেরিক পার হয়ে গেলেও আরফানের কাজ শেষ হওয়ার নাম নেই। বিরক্ত হয়ে আয়াত উঠে দাঁড়ালো। তার কোমরে ব্যথা হয়ে গেছে বসে থেকে। সে রাগত স্বরে বলল, আপনি 1-1.5 ঘন্টা কথা বলে আমাকে বসিয়ে রেখেছেন, কাজ শেষই হচ্ছে না। আপনি আপনার কাজ করুন, আমি আসছি। আয়াত দরজার হাতল ধরার আগেই সেটা বাইরে থেকে খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে জেসিকা। পেছন থেকে একজন স্টাফ হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, ওনাকে আটকে রাখতে পারেনি। কোনো কথা না শুনে ধাক্কা দিয়ে ভিতরে চলে এলেন। জেসিকা অগ্নিদৃষ্টিতে আয়াতের দিকে এগিয়ে এসে তিক্ত স্বরে বলল, হাউ ইউ ডিয়ার, তুমি এইখানে কি করছো? আমার এবিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে কি মনে করেছো? তুমি কি ভাবছো তুমি ওর যোগ্য? আয়াত বিন্দু মাত্র বিচলিত না হয়ে বলল, আপনার আরভান ওই টেবিলে বসে আছে, তাকে কেউ নেয়নি। আর আমার তাকে নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আপনার এভিকে আপনি সামলে রাখুন। বলে আয়াত গটগট করে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। আরফান টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দুহাতে বুক গুজে যেন কোনো সিনেমার ক্লাইম্যাক্স দেখছিল। জেসিকা এবার ন্যাকামি শুরু করলো। সে গিয়ে আরফানের বাহু ধরে বলল, হেবি, তুমি আমার সাথে মোটেও ঠিক করনি। এই সামান্য মেয়েটার জন্য তুমি... আয়াতের পা থমকে গেল। সে তড়িৎ বেগে পেছনে ঘুরে তাকালো। জেসিকাকে আরফানের বাহু ধরে থাকতে দেখে তার পিত্তি জ্বলে গেল। জেসিকাকে উদ্দেশ্য করে বলল, ইউনো জেসিকা, বাংলাদেশে যারা অন্যের স্বামীর দিকে এভাবে নির্লজ্জের মতো নজর দেয় তাকে কি বলে? তাদের বলে দুশ্চরিত্র আর নষ্টামে। ইন ইংলিশ, হোম ব্রেকার। কথাটা বলে তার এক মুহূর্তও থামল না। আরফানের ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত তৃপ্তির হাসি। সে যেন এই প্রতিবাদটুকুর জন্যই অপেক্ষা করছিল। সে জেসিকার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে নিচু স্বরে ফিসফিস করে বলল, বারবার একই ভুল আমি ক্ষমা করি না জেসিকা। যদি চর খাওয়ার প্রতিশোধ নিতে এসব সস্তা নাটক করে থাকো, তবে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আমার সীমা অতিক্রম করো না, আদারওয়াইজ তোমার অবস্থা এমন বিভৎস হবে যে তোমার ওই তথাকথিত পাওয়ারফুল বাবাও তোমাকে খুঁজে পেতে হিমশিম খাবে। কথাটা বলে সে আয়াতের পিছু নিল, কিন্তু ততক্ষণে আয়াতের চোখের আড়ালে আরফান ফোনের লোকেশন ট্র্যাক করে দেখলো সে অন্য পথে চলে গেছে। বাইরে এসে চারপাশটা দেখে আয়াত ঘাবড়ে গেল। আয়াত রাগের মাথায় এসেছে ঠিকই, কিন্তু রাস্তাঘাট কিছুই চেনে না। যদি সে হারিয়ে যায়, যদি কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে, তখন সে কি ইজ্জত নিয়ে বেঁচে ফিরবে? তার উপর মাথায় ঘুরছে, তখন ওখান থেকে বের হওয়া তার উচিত হয়নি। ওখানে দাঁড়িয়ে দেখা উচিত ছিল ফারহান ভাইয়ের সেই তথাকথিত নারীবিদ্বেষী বন্ধু কি করে। শত আফসোস নিয়ে হাঁটার গতি কমে গেল। সামনে কিছু উশৃঙ্খল পুরুষকে দেখে তার অবশিষ্ট সাহস মুহূর্তে উড়ে গেল। তাদের হাতে নেশাদ্রব্য, তারা নিশ্চয়ই স্বাভাবিক অবস্থায় নেই। ভয় কুকড়ে যাওয়া আয়াতের কানের কাছে আকস্মিক এক তপ্ত নিঃশ্বাস আর চেনা কণ্ঠস্বর ভেসে এলো। এদিকে কেন এসেছেন ম্যাডাম? এই গলিতে কি আপনার জন্য লাল গালিচা বিছানো আছে? আয়াতের ধরে যেন প্রাণ ফিরে এলো, কিন্তু সেটা বুঝতে না দিয়ে গলার স্বর উঁচিয়ে বলল, বাড়ি যাব, তাই এসেছি। ভুল পথ দিয়ে আপনি বাড়ি যাবেন? কার বাড়ি? এই মাতালদের বাড়ি? যার বাড়ি যাই, আপনার বাড়ি আর কখনোই যাব না। আয়াত আবারও সামনে হাঁটতে গেলে আরফান এক হ্যাঁচকা টানে তাকে নিজের কাঁধে তুলে নিল। আয়াত আর্তনাদ করে উঠল। কি করছেন আপনি? আমাকে নামান, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি আপনার ফিয়ান্সের কাছে যান। চুপ! আর একটা কথা বললে সোজা ওই মাতালদের হাতে দিয়ে আসবো, তারপর ওরা তোমাকে নিয়ে যা করার করবে। আরফানের ধমকে আয়াত একদম চুপসে গেল। সে মিনমিন করে বলল, আশেপাশে সব মানুষ দেখছে, নামান প্লিজ, লোকে আমাকে খারাপ ভাবছে। আরফান তাকে গাড়িতে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল। আয়াতের খুব কাছে ঝুঁকে এসে সে হালকি স্বরে বলল, এই দেশে সামান্য কাঁধে নেওয়া তো তুচ্ছ ব্যাপার আয়াত, কারণ এখানে মানুষ রাস্তার মাঝে একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তুমি যদি চিৎকার বন্ধ না করো, তবে আমিও বাধ্য হব ওই অস্ট্রেলিয়ানদের মতো তোমার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে তোমাকে চুপ করাতে। কি ট্রায়াল দেবো একটা? আয়াত ভয় আর লজ্জায় একদম পাথর হয়ে গেল। আরফানের তপ্ত নিঃশ্বাস তার কালে আশ্রে পড়ছে, যা তার হৃদস্পন্দনকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিয়ে সিটের সাথে মিশে গিয়ে বিড়বিড় করল, আস্তাগফিরুল্লাহ, আপনি অত্যন্ত নির্লজ্জ এবং লাগামহীন একটা মানুষ।
আরফান বাঁকা হেসে ড্রাইভিং সিটে ফিরে এলো। গাড়ি স্টার্ট দিয়ে সে আপন মনেই বলল, এই লাগামহীন মানুষটা নিজের পাগলামি কতটা নিয়ন্ত্রণ করছে সেটা যদি তুমি বুঝতে, তাহলে নিজে থেকেই তার কাছে নিজেকে সঁপে দিতে। কথাটা আয়াতের কানে না পৌঁছলেও সে তখন নিজের হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতির সাথে লড়াই করতে ব্যস্ত। বাইরে মেলবর্নের আকাশে মেঘের ঘন ঘটা ঝিরিঝিরি বৃষ্টির সাথে হাড় কাঁপানো শীত পড়েছে। ঘরের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা যা আয়াতের বুকের ভেতরটা কেমন যেন ভারী করে তুলছে। আরফান নিজের স্টাডি রুমে ল্যাপটপে ডুবে আছে। কাজের চাপে তার কপালে স্পষ্ট ভাঁজ যে মাঝে মধ্যেই কাউকে কল দিয়ে গম্ভীর গলায় ইংরেজিতে ঝাড়ছে। মানুষটার কণ্ঠস্বরে এমন এক কর্তৃত্ব আর কাঠিন্য আছে যা শুনলে যে কেউই কেঁপে উঠবে। আয়াত কয়েকবার দরজার আড়াল থেকে উকি দিলেও তার সাথে গিয়ে কথা বলার সাহস বা ইচ্ছা কোনোটাই হলো না। সে একরাশ বিরক্তি নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসল। সোফায় হেলান দিয়ে দ্য অ্যালকেমিস্ট বইটা হাতে নিল সে, যদিও বইয়ের পাতায় চোখ থাকলেও মনটা বারবার ওপরের ওই বদ্ধ দরজায় গিয়ে আছাড় খাচ্ছিল। তার ভীষণ জানতে ইচ্ছে করছে এই মানুষটা আদতে কেমন, কখনো বজ্র কঠিন, কখনো আবার বড্ড শিশুতোষ। যে লোকটা তাকে ডিভোর্স দিতে বাংলাদেশে গিয়েছিল, আজ তার ব্যবহার দেখলে মনে হয় যেন আয়াতি তার পৃথিবীর কেন্দ্রবিন্দু। একটা ছোট আংটি যে 12 বছর ধরে হৃদয় আগলে রেখেছিল, যার জন্য লেকের বরফ শীতল পানিতে ঝাঁপ দিতে দুবার ভাবে না, সে মানুষটা কেন তাকে শুরুতে ওভাবে প্রত্যাখ্যান করেছিল, কেন তার সাথে এমন রুক্ষ ব্যবহার করেছিল। শত সংশয় আর দ্বিধা নিয়ে আয়াতের মন যখন বইয়ের পাতায় নিমগ্ন হওয়ার ব্যর্থ চেষ্টা করছে, ঠিক তখন একরাশ শীতলতা আর দামি পুরুষালী পারফিউমের ঘ্রাণ নিয়ে আরফান ড্রয়িং রুমে প্রবেশ করল। কোনো ভূমিকা ছাড়াই সে ধপ করে আয়াতের কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। আকস্মিক এই স্পর্শে আয়াতের পুরো শরীর যেন জমে বরফ হয়ে গেল। শির দ্বারা দিয়ে এক তীব্র শিহরণ বয়ে গেল তার। হাতের বইটা স্থির হয়ে রইল। সে নিজের অবাধ্য হৃদস্পন্দনকে কোনো মতে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, এটা কেমন বেয়াদবি আরফান? সভ্য মানুষের মতো উঠে বসুন। আরফান চোখ বন্ধ রাখা অবস্থাতেই এক চিলতে ম্লান হাসি হাসল। অত্যন্ত ক্লান্ত আর ভাঙা গলায় সে বলল, তুমি বড্ড নিষ্ঠুর আয়াত। সেদিন বাংলাদেশে সেই পুকুরের পানি সামান্য ছোঁয়াতেই আমার গায়ে ধুম জ্বর উঠেছিল। তোমার কি একবারও মনে হলো না আজ এই বরফ শীতল লেকের পানিতে পুরোপুরি ভিজে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে? তোমার কি একটু মায়া হয় না এই মানুষটার প্রতি? আরফানের গলার সেই শান্ত অথচ গভীর অভিমান আয়াতের বুকের ঠিক মাঝখানে গিয়ে সচরে বিতল। এমন নেভির আর সরাসরি অভিযোগ সে আগে কখনো শোনেনি। যেন কোনো অবুঝ বালক তার সবটুকু অধিকার নিয়ে প্রিয় মানুষের কাছে নালিশ করছে। আরফানের এই কোমল রেপটা আয়াতের কাছে একদমই হচ্ছে না। আয়াতের ভেতরের সব জেদ মুহূর্তেই এক অদ্ভুত মায়ায় রূপ নিল। সে কাঁপা কাঁপা হাতে আরফানের কপালে হাত দিয়ে তাপমাত্রা দেখার চেষ্টা করল। কপালটা সামান্য তপ্ত মনে হয়। সে দ্রুত হাত সরিয়ে নিতে চাইল, ঠিক তখনই আরফান চোখের পলকে তার হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। সে আয়াতের আঙুলের ফাঁকে নিজের আঙুলগুলো নিবিড়ভাবে গেঁথে দিয়ে হাতটা নিজের প্রশস্ত বুকের বাম পাশে ঠিক হৃৎপিণ্ডের ওপর চেপে ধরল। আয়াত স্তব্ধ হয়ে আরফানের শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। মানুষটার হৃদস্পন্দন আজ বড্ড অস্বাভাবিক গতিতে ছুটছে। ঠিক তখনই আরফান চোখ না মেলে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে ফিস ফিস করে বলল, ওভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কিন্তু প্রেমে পড়ে যাবেন ম্যাডাম, যাকে বলে একদম হেড ওভার হিলস লাভ। আয়াত একদম থতমত খেয়ে গেল। ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনার মতো দ্বিচারী লোকের প্রেমে পড়ার মতো রুচি আমার অন্তত নেই। আরফান শুয়ে থেকেই আয়াতের মুখটা নিজের একদম কাছে টেনে আনল। ঝুঁকে পড়া আয়াতের অবাধ্য হয়ে ঝুলে থাকা চুলগুলো বড় যত্নে কানের পিছে গুঁজে দিয়ে ফিস ফিস করে বলল, তুমি আমার প্রেমে অলরেডি পড়ে গেছো আয়াত, শুধু এই জেদি মনটার কাছে হার স্বীকার করছো না। দেখো, একদিন এই জেদ ঠিকই ভেঙে যাবে। সেদিন হয়তো আমায় না দেখে এক মুহূর্ত থাকতে পারবে না। তোমার এই কাজল কালো চোখের সবটুকু আকুতি শুধু এই আরফানের জন্যই বরাদ্দ থাকবে। আয়াত জেদ ধরে বলল, কখনোই না। আপনার আত্মবিশ্বাসটা বড্ড বেশি। আপনি তো আমাকে ডিভোর্স দিতে বাংলাদেশ গিয়েছিলেন, কত নাটক করেছিলেন। তাহলে এখন সেই ডিভোর্সের কথা মুখে আনছেন না কেন? এখন এই প্রেমের অভিনয় করছেন কেন? আমাকে মুক্তি দিয়ে আপনি নিজে কেন আপনার তথাকথিত স্বাধীন জীবনে ফিরে যাচ্ছেন না?
আরফান উঠে বসে গাল চুলকাতে চুলকাতে খুব সিরিয়াস মুখে বলল, আসলে কি হয়েছে জানো, ডিভোর্সের ডেট এখন এক্সপায়ার হয়ে গেছে। আয়াত চোখ কপালে তুলে বলল, কি ফালতু কথা, ডিভোর্সের ডেট আবার এক্সপায়ার হয় কিভাবে? আরফান নিজের পাটা সোফার ওপর আয়াতের সামনে তুলে ধরে আক্ষেপের স্বরে বলল, কেন হবে না, এই দেখো তোমার চক্করে পড়ে আমার মোজাটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। সকাল থেকে জুতো পরে দৌড়ঝাঁপ করছি, মোজা চেঞ্জ করার কথা একদম ভুলেই গিয়েছিলাম। দেখো কি বাজে গন্ধ আসছে। আয়াত নাকে হাত দিয়ে ছিটকে দূরে সরে গেল। ছি, আপনি এত নোংরা কেন? বাইরে থেকে নিজেকে তো খুব পারফেক্ট দেখান, আর ভেতর থেকে এই অবস্থা। ও হ্যালো ম্যাডাম, আমি যথেষ্ট হাইজেনিক পার্সন। শুধুমাত্র তোমার পেছনে ঘুরতে ঘুরতে আমার এই বেহাল দশা হয়েছে। এখন বকবক বন্ধ করো, পেটে ইঁদুর দৌড়চ্ছে। এই অসুস্থ শরীরে কি নিজের হাতে খাওয়া যায়? একটু যদি নিজ দায়িত্বে খাইয়ে দিতে। আয়াত ভ্রু কুচকে বলল, কেন, আলো কি আপনাকে হাত দেননি যে আমি খাইয়ে দিতে যাব? যত সব বাজে আবদার। আরফান তার ব্যান্ডেজ করার ডান হাতটা করুণভাবে সামনে তুলে ধরল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বোধহয় খুব বিরক্ত হলে। সরি, আসলে তোমার কাছে এমন আবদার করা আমার মোটেও ঠিক হয়নি। ভাবলাম থাক, বাদ দাও, ইটস ওকে, আমি ম্যানেজ করে নেব। সম্ভবত বাঁ হাত দিয়ে খেতে গিয়ে সারা ঘরে খাবার ছড়াবে। ডেজিয়েশন হয় কাল পরিষ্কার করবে। বলেই সে কোনো উত্তরের অপেক্ষা না করে মুখ ভার করে সিঁড়ি দিয়ে নিচের রুমে চলে গেল। আজ সেখানে স্থান হয়ে বসে রইল। সে তো ভুলেই গিয়েছিল মানুষটার হাতটা ক্ষতবিক্ষত। লোকটা কি সত্যি অভিমান করলো? অভিমান রাগ ঘৃণা তো আয়াতের করার কথা ছিল, যে মানুষটা তাকে পদে পদে অবহেলা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আয়াত তা করতে পারছে না। যখনই মনে পড়ে যায় সেই তিক্ত স্মৃতিগুলো, তখনই আরফানের এই বিষণ্ণ চেহারাটা দেখলে আয়াতের মনে হয় এই রুক্ষতার আড়ালে মানুষটার বুকে পাহাড় সমান কোনো যন্ত্রণা লুকানো আছে। আয়াত আর স্থির থাকতে পারলো না, সে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঘরের ভেতরের পরিবেশটা অত্যন্ত ধবধবে, যেন এক অদৃশ্য ভারতের স্তূপের উপর সবাই বসে আছে। জেসিকা উন্মাদের মতো একটার পর একটা ন্যাপকিন দিয়ে নাক মুছছে আর পাশের ঝুড়িতে ছুঁড়ে ফেলছে। তার দুচোখ কান্নায় লাল হয়ে গেছে। পাশে তার বাবা স্মিথ বসে আছেন, তিনি নির্বিকার মুখে মেরেই খুব অবলোকন করছেন। তাদের ঠিক সামনে অস্বস্তি নিয়ে বসে আছেন আরশাদ চৌধুরী, তার চোখে মুখে উদ্বেগের স্পষ্ট ছাপ। আরফান যে আবার কোন নতুন কাণ্ড ঘটিয়েছে যার জন্য তাকে আজ স্মিথের দরবারে তলব করা হয়েছে তা বুঝতে তার বাকি নেই। এই ছেলেটা তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। তার প্রতিটি নিখুঁত পরিকল্পনাকে সে যেন জাহান্নামে পাঠিয়েই তবে শান্ত হবে। তাদের থেকে কিছুটা দূরে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে লিওনার্ড নামের একজন সুঠামদেহী অস্ট্রেলিয়ান যুবক, যে মূলত স্মিথের ব্যক্তিগত কাজ দেখাশোনা করে। লিওনার্ডের দৃষ্টি জেসিকার উপর স্থির। তার নীল চোখের মণিকোঠায় এক অদ্ভুত যন্ত্রণার প্রতিফলন। জেসিকার চোখের প্রতিটি ফোঁটা পানি যেন লিওনার্ডের হৃদয়ে তপ্ত সীসার মতো বিচ্ছে। লিওনার্ডের বুকটা এক অব্যক্ত হাহাকারে ভরে উঠলেও সে নিস্পন্দ পাথরের মতো নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইল। জেসিকা ফুপাতে ফুপাতে বলল, আঙ্কেল, আরবান আজ আবারও আমাকে সবার সামনে চরম অপমান করেছে। এমনকি সে আমাকে হুমকি দিয়েছে যে সে আমার এমন অবস্থা করবে যাতে আমার ড্যাডও আমাকে খুঁজে পাবে না। আরশাদ আঙ্কেল, আপনি বলেছিলেন আরবান আয়াতকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, তাহলে এখন কি হচ্ছে এসব? আরবান ওই তুচ্ছ মেয়েটার প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। স্মিথ তার শীতল দৃষ্টি আরশাদ চৌধুরীর উপর স্থির করে বললেন, দেখো আরশাদ, আমাদের পুরনো বন্ধুত্ব, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আরমানকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর নয়। তার কলিজা কত বড় যে সে আমার মেয়েকে হুমকি দেয়। আমি স্মিথ যদি একবার আঙ্গুল ঘুরাই তাহলে তোমার ছেলেকে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমার মেয়ের চোখের পানির দাম ওকে দিতে হবেই। আরশাদ চৌধুরীর মস্তিষ্ক তখন দ্রুত কাজ করছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সে শেষ চালটি চালল। সে জেসিকার দিকে তাকিয়ে ধূর্ততার সাথে বলল, আরমান আমার ছেলে হলো, সে চরম ভুল করছে। সে নিজের জিদের বশবর্তী হয়ে সত্যটা দেখতে চাইছে না। তবে জেসিকা, তুমি কি সত্যি এমন একটা ছেলেকে নিজের করতে চাও যার জীবন ঝুঁকির মুখে? জেসিকা আরশাদের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আরবান যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবে
শুধু আমার হয়ে বাঁচবে। আমার নজর যখন ওকে একবার খুঁজে নিয়েছে, তখন আমার চোখের সামনে থেকে অন্য কোনো মেয়ে ওকে কেড়ে নেবে? এটা আমি কখনো হতে দেব না। প্রয়োজনে আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি, এমনকি মিত্রকে আলিঙ্গনও করতে আমার দ্বিধা নেই, যদি সেটা আরওয়ানকে পাওয়ার জন্য হয়। আরশাদ চৌধুরী যেন এই কথাটার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে বললেন, তাহলে এবার তোমাকে সরাসরি আয়াতের দিকে নজর দিতে হবে। আয়াতকে কেন্দ্র করে এমন একটা জাল বুনতে হবে যাতে আরমান নিজে তোমার কাছে ধরা দিতে বাধ্য হয়। একমাত্র আয়াতকে ব্যবহার করে আরমানকে তুমি নিজের বশে আনতে পারবে, কারণ আরমানের একমাত্র দুর্বলতা ওই মেয়েটাই। আরশাদ চৌধুরীর এই চতুর ইশারা বুঝতে সেখানে বসা নিষ্ঠুর লোকগুলোর আর বাকি রইল না। সবার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। লিওনার্ডের এই কোচক্রি আলোচনা সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়ে গেল। জেসিকা কিছুক্ষণ পর বিদায় নিয়ে রুম থেকে বের হতেই করিডরে লিওনার্ড তার সামনে এসে দাঁড়ালো। জেসিকা বিরক্তিতে ভ্রু কুঁচকে বলল, সামনে থেকে সরলি ওয়ান্ট, এভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? লিওনার্ড হঠাৎ এক ছটকায় জেসিকাকে দেয়ালের সাথে চেপে ধরল। জেসিকার ঘাড়ের কাছে মুখ গুজে দিয়ে এক গাঢ়টপ্ত স্বরে বলল, এসব কেন করছো জেসি? কেন এতটা বেহায়া হচ্ছ? যে ছেলে তোমাকে সবার সামনে বারবার অপমান করে, এমনকি চড় মারতেও দ্বিধা করে না, তাকে পাওয়ার জন্য তোমার এত জেদ কেন? অথচ তোমার সামনে একজন বছরের পর বছর ধরে তিলিয়ে তিলিয়ে শেষ হয়ে যাচ্ছে। এটা কি তোমার নজরে পড়ে না? আমার এই নীরব ভালোবাসা কি তোমার কাছে এতটাই মূল্যহীন? মুহূর্তেই জেসিকার মুখের রং বদলে গেল। অপমানে তার শরীর কাঁপতে লাগলো। সে সর্বশক্তি দিয়ে লিওনার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তার গালে সজোরে এক চড় বসিয়ে দিল। তীক্ষ্ণ স্বরে বলল, একজন সামান্য কর্মচারী হয়ে মালিকের মেয়েকে নিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখছিস তুই? তোর দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি লিওয়ান্ড। আমি যদি ড্যাডকে তোর এই কুকীর্তির কথা বলি, তবে তোর জায়গা হবে কবরে। এখন থেকে প্রতিদিন আয়নায় নিজের চেহারা দেখবি, তারপর আমার সামনে দাঁড়াবি। মনে রাখিস, জেসিকা শুধু আরওয়ানের মতো শক্তিশালী পুরুষের জন্যই বরাদ্দ, তোর মতো চাকরের জন্য নয়। জেসিকা ঝড়ের ব্যাগে সেখান থেকে চলে গেল। লিওনার্ড গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে আনমনে বিড়বিড় করে বলল, এই অহংকারই একদিন তোমার পতনের মূল হবে জেসি। সেদিন দেখবে তুমি যাকে তুচ্ছ করলে তার কাছেই তোমাকে শেষ আশ্রয় খুঁজতে আসতে হবে। আর রান্নাঘর থেকে খাবারের ট্রে হাতে নিয়ে আরফানের রুমের সামনে থমকে দাঁড়ালো আয়াত। মনের ভেতর দ্বিধার এক বিশাল পাহাড়। নক করবে নাকি সরাসরি ঢুকে যাবে? নিজের সাথে এক চিলতে নীরব যুদ্ধ করে গভীর একটা শ্বাস নিল সে। তারপর এক প্রকার জোর করেই পা বাড়ালো ভেতরের দিকে। ঘরে ঢুকে দেখলো আরফান এক হাত বুকের ওপর আর অন্য হাত চোখে ঠেকিয়ে চিত হয়ে শুয়ে আছে। তার ঘন নিঃশ্বাসের সাথে সুঠাম বুকটা ওঠানামা করছে। আয়াত ধীরস্থির পায়ে এগিয়ে গিয়ে বিছানার এক পাশে বসল। সে হালকা গলা খাকারে দিয়ে আরফানকে ডাকার চেষ্টা করলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। আয়াত ভ্রু কুঁচকে ফেলল। মানুষটা কি এর মধ্যেই ঘুমিয়ে পড়ল? সে এবার একটু জোরে কাশি দিলেও তাতেও কাজ হলো না। অগত্যা সরাসরি ডাকতে শুরু করলো, এই যে শুনছেন আরভান, আপনি কি জেগে আছেন? আরফান কিছুটা নড়ে চড়ে উঠল। একবার চোখ মেলে তাকিয়ে আবার বুঝে ফেলল, যেন পৃথিবীর সব ক্লান্তি আজ তার চোখের পাতায় ভর করেছে। পরক্ষণেই কি মনে করে ঝট করে চোখ মেলল সে। সামনে খাবারের প্লেট হাতে আয়াতকে বসে থাকতে দেখে তার পাথরের মতো স্থির চোখের মনে একটু নড়ল। আরফান ধীর লয়ে উঠে বসে পিঠ ঠেকালো বিছানার হেড করে। কণ্ঠস্বর কিছুটা বসা কিন্তু গভীর। সে বলল, তুমি এখানে কেন এই অসময়ে? আয়াত খাবারের প্লেটটা সযত্নে কোলের উপর রেখে বলল, অসময় না, এটা খাওয়ার সময়। আর খালি পেটে ওষুধ খেলে শরীর আরও বিগড়ে যাবে। এতটুকু বোঝার বয়স তো আপনার হয়েছে নিশ্চয়ই। আরফান কোনো কথা না বলে অপলক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে রইল। তার সেই মায়াবী অথচ তীক্ষ্ণ চাউনি আয়াতকে কিছুটা অপ্রস্তুত করে দিল। আয়াতের মুখে বিরক্তির ছাপ থাকলেও তার হাতের আঙুলগুলো খুব যত্ন করে আরফানের জন্য ছোট ছোট ভাতের লোকমা তৈরি করছিল। আয়াত প্লেটটা উঁচিয়ে বলল,
আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি, বিশ্বাস না হলে চেক করে নিতে পারেন। আপনারা তো চামচ ছাড়া খেতে পারেন না, কিন্তু আমি হাত ছাড়া নিজেই খেতে পারি না, কাউকে খাওয়াতেও পারি না, তাই আমার হাত দিয়েই খেতে হবে, কোনো আপত্তি চলবে না। আরফান বাধ্য ছেলের মতো হা করল। কয়েক লোকমা খাওয়ার পর সে হঠাৎ আর চোখে তাকিয়ে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করল, এর আগে কাউকে এইভাবে খাইয়ে দিয়েছো নাকি? আয়াত বেশ উদাস ভঙ্গিতে বলল, খাইয়েছি তো। আরিয়ানকে প্রায় খাইয়ে দিতাম, মাঝে মাঝে শাহজাদিও হাসতো জোর করে খাওয়ার আবদার নিয়ে। আরফান এক মুহূর্ত স্থির থেকে গম্ভীর মুখে বলল, আরিয়ানকে? সেই পিচি ছেলেটা? সে তো ততটাও বাচ্চা নয় যে তাকে খাইয়ে দিতে হয়। আয়াতের ভ্রু কুঁচকে গেল। এটা কেমন কথা? ও ছোট হোক আর যাই হোক, ও আপনাদের বাড়ির আদরের ছেলে। আরফান এবার চিবিয়ে চিবিয়ে বলল, যে যার যাই হোক না কেন, নেক্সট টাইম থেকে এই আদর বিতরণ সেবাটা সবার জন্য বন্ধ। বিশেষ করে কোনো পুরুষের জন্য এই হাতের ছোঁয়া বরাদ্দ রাখা আমার একদমই পছন্দ নয়, সে ছোট ভাই হোক বা রক্তের আত্মীয়। আয়াত থতমত খেয়ে বলল, তার মানে আপনি কি এখন আমাকে আপনার সেবা থেকেও বরখাস্ত করছেন? আপনি চাইলে আমি এখনই চলে যেতে পারি। আরফান আয়াতের কবজিটা আলতো করে ধরে নিজের দিকে টেনে বলল, বরখাস্ত নয় আয়াত, আমি তোমাকে শুধু আমার জন্য সংরক্ষিত করতে চাইছি। আয়াত আর কথা বাড়ালো না। এই কয়েকদিন এই মানুষটার অদ্ভুত অধিকারবোধ মাখানো কথাগুলো তার কানে শুয়ে গেছে। খাবার শেষে আয়াত আরফানের দিকে পানি এগিয়ে দিল। পাশে রাখা ওষুধগুলো হাতে নিয়ে শান্ত স্বরে বলল, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, জানি না উত্তর পাবো কি না, তবুও করছি। আপনি কি সত্যি আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন, নাকি সবটাই কোনো সাজানো নাটক ছিল? আরফান দীর্ঘশ্বাস ফেলে ধীর স্থির গলায় বলল, সত্যি চেয়েছিলাম, তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম। আয়াত ব্যথিত হৃদয়ে জানতে চাইল, কেন? সব প্রশ্নের উত্তর এখন পাওয়ার চেষ্টা করো না আয়াত। কিছু সত্যের মুখোমুখি হতে গেলে উপযুক্ত সময়ের প্রয়োজন হয়। অসময়ে কোনো সত্য জানলে সেটা হজম করার শক্তি তোমার নাও থাকতে পারে। আয়াত রেগে গিয়ে বলল, আপনার এই রহস্যময় কথাগুলো আমি একদম সহ্য করতে পারি না। মনে হয় সব সময় কোনো গোলক ধাঁধায় ফেলে রাখছেন আমায়। তা এখন কি সেই ডিভোর্স দিতে চান? আরফান এবার আয়াতের চোখের গভীরে তাকিয়ে মাথা নাড়ল। না, এখন আর চাই না। এখন কেন চান না? কারণ আমি বড্ড স্বার্থপর হয়ে গেছে আয়াত। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই জীবনে একটু আলোর ছোঁয়া পেলে কেই বা তাকে ছেড়ে দিতে চায় বলো? আয়াত নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, যদি বলি আমি এখনো সেই ডিভোর্স চাই? আরফান তখন টেবিল থেকে একটা ঔষধ তুলে নিচ্ছিল। আয়াতের কথায় তার হাত একটু স্থির হলো, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, চাইলে কি আর সব পাওয়া যায়? আমি যখন চেয়েছিলাম তুমি দিতে চাওনি, তেমনি তুমি চাইলে এখন আমি দিচ্ছি না, হিসেব সমান। আয়াত কিছুটা বিভ্রান্ত হয়ে দেখলো আরফান একটা ওষুধ হাতে নিচ্ছে। ওটা কিসের ওষুধ? আরফান ওষুধটা মুহূর্তেই মুখে দিয়ে গিলে ফেলল। ব্যথার। ডাক্তার আপনাকে ব্যথার জন্য এতগুলো ওষুধ দিয়েছে? সে কি আদেও ডাক্তার নাকি অন্য কিছু? আরফান এবার শব্দ করে হেসে উঠল। আপনি আপনার ডাক্তারিটা বন্ধ করে নিজের পড়ায় মন দিন ম্যাডাম। আমার ডাক্তার খুব ভালো করেই জানে আমার ব্যথাটা ঠিক কোথায়। আয়াত রাগে গজগজ করে ট্রে গোছাতেই শুরু করলো। বিড়বিড় করে বলল, অসভ্য লোক, যতই যার জন্য করি না কেন শেষমেশ কোনো অধিকারই থাকে না। আরফান বিছানায় গায়ে এলিয়ে দিল। তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমির হাসি। সে বলল, আমার উপর তো তোমার অধিকার অনেক। যেমন ধরো, আমি যেহেতু এখন অসুস্থ আর বাইরেও প্রচন্ড শীত, তাই তুমি চাইলে আজ রাতে আমার এই বিশাল বিছানার এক পাশে এক চিলতে জায়গায়। কথাটা শেষ হওয়ার আগেই আয়াত পাশের একটা বালিশ তুলে আরফানের মুখের উপর সচলে ছুঁড়ে মারল। রাগে আর লজ্জায় মুখ লাল করে সে বলল, আপনি একটা আস্ত অসভ্য পিশাচ। অসুস্থতার সুযোগ নিয়ে মতলব খোঁজা হচ্ছে। আপনাকে দয়া করতে আশাই আমার বড় ভুল হয়েছে। আমি বারবার একই ভুল করছি। আয়াত দ্রুত প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পেছনে শোনা গেল আরফানের হাসির শব্দ। করিডোরে দাঁড়িয়ে আয়াত নিজের উত্তপ্ত গালে হাত দিল। এই লোকটা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি কেবলই হৃদয়ের সাথে খেলা করছে?
আয়াতের মনের ভেতরে এখন হাজারো প্রশ্নের মেলা, কিন্তু সে ভরাট কণ্ঠের মায়াটা সে কোনোভাবেই এড়াতে পারছে না। নিচে থেকে আসা খিলখিল হাসি আর উচ্চস্বরে কথা বলার আওয়াজে আরফানের ঘুমটা চট করে ভেঙে গেল। বিরক্তি নিয়ে উঠে বসে কয়েক সেকেন্ড শব্দের উৎস বোঝার চেষ্টা করলো সে। কপালে হাত দিয়ে বিরক্তিটা সামলে নিয়ে দ্রুত পায়ে শেডের কাছে আসতেই আরফানের চোখ স্থির হয়ে গেল। নিচের কাউচে বসে আয়াত আর ফারহান হাসি তামাশায় মত্ত। তাদের মাঝে একটা লুডো বোর্ড পাতা, যেন কোনো মহাযুদ্ধে নেমেছে দুজন। আরফান নিজেকে কোনো মতে সংযত করে নিচে নেমে এলো। গলার স্বর যতটা সম্ভব গম্ভীর করে আয়াতকে বলল, এখানে কি হচ্ছে এসব? তোমার কি আজ কলেজ নেই? আয়াত ভ্রু কুচকে একবার আরফানের দিকে তাকিয়ে আবার লুডো বোর্ডে মনোযোগ দিয়ে বলল, আজ কলেজে যাব না। আর চোখে দেখছেন না আমি লুডো খেলছি। আরফানের কপালে ভাঁজ পড়ল। সে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, হঠাৎ কলেজে না যাওয়ার সিদ্ধান্ত কেন? আয়াত কোনো উত্তর দিল না। আরফান এবার সোজা ফারহানের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, তোকে না বলেছি এই বাড়িতে যখন তখন না চলে আসতে? এটা কি কোনো ক্লাব ঘর পেয়েছিস? ফারহান মুখ গম্ভীর করে নাটকে ভঙ্গিতে লুডোর ছক্কাটা হাত বদল করে বলল, তোর কাছে আসিনি আমি এসেছি আমার বোনুর কাছে। ভাই হিসেবে কি বোনের সাথে লুডো খেলা অপরাধ? এই বনুমনু এইসব আদিক্ষেতা বন্ধ করে এখনই এখান থেকে বের হ। রাতে বিজনেস মিটিং আছে, তাই সব কাজ দিনে শেষ করতে হবে। তুই এখন আসতে পারিস। ফারহান আয়াতকে বিদায় জানিয়ে একদম সিরিয়াস ভঙ্গিতে নাটক শুরু করলো। বউ পেলে বন্ধু পর হয়ে যায়, এই কথাটা আগে বিশ্বাস করিনি, কিন্তু এখন হাতে হাতে প্রমাণ পেলাম। ছি এভি, তোর মতো পাষাণ বন্ধু আমার কপালে ছিল। রাতে যে ইম্পর্টেন্ট ফাইলটা চেয়েছিলে সেটা টেবিলের উপর রেখে গেলাম। আসছি আয়াত, পরে কথা হবে। আরফান ফারহানের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, দাঁড়া, তোর এই ওভার ড্রামার চূড়ান্ত ব্যবস্থা অফিসে গিয়ে করছি। ফারহান চলে যেতে আয়াত বিরক্তিতে মুখ ঘুরিয়ে ঘুম মেরে বসে রইল। আরফান এগিয়ে এসে টি টেবিলের ওপর আয়াতের সামনাসামনি হয়ে বসল। আয়াতের থমথমে মুখের দিকে তাকিয়ে বলল, মুখটাকে এমন অফুর করে রেখেছো কেন? সবার সামনে তোমার হি হি করে হাসি ফুটে ওঠে, আর শুধু আমার সামনে আসলেই মনে হয় যেন তিতে করলা চিবিয়েছ। আয়াত তপ্তস্বরে বলল, হ্যাঁ, হাসতে জানে না, তার সামনে আমারও হাসি আসে না। রিয়েলি? দেন আমিও হাসি। এবার খুশি? এখন হাসো। আরফানের এমন কৃত্রিম আর অদ্ভুত হাসি দেখে আয়াতের পেট ফেটে হাসি আসছিল, কিন্তু সে ঠোঁট কামড়ে ধরে নিজেকে আটকে রাখল। তবে বেশিক্ষণ সে তা চেপে রাখতে পারবে বলে মনে হলো না। আরফান নিচের মুখ যে আদলে বানিয়ে রেখেছে তা দেখে বেশিক্ষণ গাম্ভীর্য ধরে রাখা অসম্ভব। যে কোনো সময় তার হাসি ফেটে বের হয়ে যাবে। নিজের দুর্বলতা লুকাতে আয়াত হুট করে উঠে চলে যেতে চাইল, কিন্তু আরফান চট করে তার হাত ধরে হ্যাচকা টানে তাকে আবার সোফায় বসিয়ে দিল। আরফান খুব কাছাকাছি ঝুঁকে এসে ফিসফিস করে বলল, পালাচ্ছ কেন আয়াত? অপরাধী যখন ধরা পড়ে তখন সে হয় হাসে নয়তো কাঁদে। তোমার ঠোঁটের কোণ কাঁপছে, তার মানে তোমার ভেতরে হাসির সুনামি চলছে। আগে হেসে দেনা শোধ করো, তারপরে যাবে। আয়াত মুখটা শক্ত করে বলল, আপনার এই জোড়া তালির হাসি দেখে আমার একটুও হাসি পাচ্ছে না, উল্টো ভয় লাগছে। আরফান ফ্রু কুচকে বলল, হয় মিস্টার আরফান চৌধুরীর এক একটা হাসির ছবি তোলার জন্য ফটোগ্রাফাররা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আর তুমি সেটা ফ্রিতে পেয়েও বলছো ভালো না। লিসেন, আমি হাসলে মানুষ প্রেমে পড়ে যায়, আর আমি চাইছি তুমি অন্তত একবার আমার এই হাসির প্রেমে পড়ো। আয়াত হাত ছাড়ানোর চেষ্টা করে নাক কুচকে বলল, আপনার প্রেমে পড়ার চেয়ে হিমালয় থেকে ঝাঁপ দেয়া অনেক বেশি সহজ কাজ। আর আপনার আত্মবিশ্বাস তো মাশাআল্লাহ। একটু জমিনে পা নামিয়ে কথা বলুন। আরফান হঠাৎ শান্ত হয়ে গেল। কণ্ঠস্বর কিছুটা নরম করে বলল, আয়াত, আমার জন্য তোমার অনুভূতিটা আসলে ঠিক কি? ঘৃণা, মায়া, নাকি দয়া? আরফানের এমন হঠাৎ বদলে যাওয়ার স্বরে আয়াত অপ্রস্তুত হয়ে পড়ল। সে কি বলবে? সে চেয়েও ঘৃণা করতে পারছে না, উল্টো লোকটার প্রতি এক অদ্ভুত মায়া কাজ করছে। আর দয়া, এই সম্পর্কে দয়া শব্দটা বোধহয় তার জন্যই প্রযোজ্য। তার নিজের প্রতি দয়া হয়। আয়াত মনে মনে ভাবল, কেন এই ছোট জীবনটা এমন একটা জটিল গোলকধাঁধা হলো? কেন একটু সুন্দর ভালোবাসাময় জীবন পাওয়া হলো না? কেন সব পাওয়া সত্ত্বেও এই মানুষটার মনে পৌঁছানো এত কঠিন? আয়াত কাপা গলে বলল, আপনি কি চান? আমার কি করা উচিত? সেই শুরু থেকে আপনিই তো সব জট পাকিয়ে রেখেছেন।
আরফান খুব নিচু গলায় বলল, ঘৃণা করো, মায়া করো কিংবা ভালোবাসো, সবকিছুতে আমার সায় আছে। শুধু দয়া করো না আমায়, ওটা আমি নিতে পারি না, বড্ড গায়ে লাগে। আরফানের কণ্ঠের সেই বিষণ্ণতা আয়াতকে আবারও বিচলিত করে তুলল। প্রসঙ্গ ঘোরাতে সে বলল, এসব বাজে বাচাল রাখুন তো, আগে বলুন আমায় আপনি কি ফোন দিয়েছেন? কখনো হঠাৎ নিজে নিজেই স্ক্রিন অন হয়, আবার ডেটা অফ থাকা সত্ত্বেও নোটিফিকেশন আসে, মনে হচ্ছে কেউ অ্যাক্সেস করেছে। আরফান আয়াতের হাত থেকে ফোনটা টেনে নিয়ে আয়েশ করে বলল, হয়তো তোমার ফোন হ্যাক হয়েছে। ফোনে পাসওয়ার্ড যদি নিচে নামে রাখো তবে এমনটা হওয়া স্বাভাবিক। তোমার উচিত ছিল আরফান দ্য গ্রেট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড এমন টাইপের পাসওয়ার্ড দেওয়া। আয়াত অবাক হয়ে বলল, আপনি আমার পাসওয়ার্ড জানলেন কিভাবে? তার মানে আপনি আমার ফোন হ্যাক করেছেন? আরফান একপাশে মাথা কাত করে হাসলো। গবেন, এটাকে আইকিউ নলেজ বলে। তোমার মতো বোগামের পাসওয়ার্ড গেস করতে হ্যাকার হওয়া লাগে না। আয়াত ফোনটা নিতে গেলে আরফান সেটা সরিয়ে ফেললো এবং স্ক্রিনে কি যেন টিপতে শুরু করলো। আয়াতের বুকের ভেতর হঠাৎ চোরের মন পুলিশ পুলিশ অবস্থা। যদি আরফানের অগোচরে তোলা সেই ছবিগুলো এখন সে দেখে ফেলে, বোকা আয়াত হয়তো ক্ষণাক্ষরেও বুঝতে পারলো না যে তার ফোন সত্যি হ্যাকড এবং তার সামনে বসা হ্যাকারটি ওই ছবিগুলো অগোচরে তোলার সময় দেখে হেসে উঠেছিল। আয়াত মরিয়া হয়ে বলল, ফোন দিন। কারো ব্যক্তিগত জিনিস অনুমতি ছাড়া দেখা অন্যায়। তাছাড়া আমি কি কখনো আপনার ফোন চেক করেছি? ফোন নিয়ে দুজনের মধ্যে রীতিমতো টানাটানি শুরু হলো। এক পর্যায়ে ফোন কেড়ে নিতে গিয়ে আয়াত ভারসাম্য হারিয়ে সরাসরি আরফানের গায়ের উপর গিয়ে পড়ল। মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। আরফানের প্রশস্ত বুকের উষ্ণতা আর আয়াতের এলোমেলো নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। আয়াতের চুলগুলো আরফানের মুখের ওপর এসে পড়ছিল। আয়াত দ্রুত সরে আসতে চাইল, কিন্তু আরফান শক্ত হাতে আয়াতের কোমর জড়িয়ে ধরে তাকে আরো নিবিড়ভাবে নিজের সাথে চেপে ধরল। আরফানের চোখের মনিতে তখন এক গভীর নেশা। সে আয়াতের কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করে বলল, চাইলে সব চেক করতে পারো, ফোন, এই হার্টবিট, এমনকি আমাকেও। ইউ ওয়ান্ট টু চেক মি আয়াত? আমি কিন্তু ওপেন বুক, শুধু পড়ার মতো মন থাকা চাই। আয়াতের হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। সে ধপক করা বুক নিয়ে আমচা আমচা করে বলল, কোনো প্রয়োজন নেই, ছাড়ুন আমাকে। আরফান আয়াতের চুলগুলো গুছিয়ে দিতে দিতে হাসকি স্বরে বলল, আমি যদি ছেড়ে দেই তবে তুমি কিন্তু চাইলেও আমাকে আর নিজের করে ধরে রাখতে পারবে না আয়াত। সময় বড্ড কম আয়াত, সুযোগ থাকতে আগলে নিতে শেখো। এমন রহস্যময়ী কথার মানে বুঝতে না পেরে আয়াত কিছুক্ষণ আরফানের মুখের দিকে তাকিয়ে রইল। আরফানের ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি ফুটতে দেখে আয়াত জোর করে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। তার শ্বাসে দ্রুত পড়ছে, গাল দুটো লজ্জায় রক্তিম হয়ে আছে। আরফান সোফায় হেলান দিয়ে স্বাভাবিক গলায় বলল, নেক্সট টাইম এইভাবে কোনো পুরুষের সাথে বেশি ফ্রি হবে না, সেটা ফারহান হলেও না। এখন যাও, কলেজের জন্য রেডি হও। আয়াতের মেজাজ এবার বিগড়ে গেল। কিছুক্ষণ আগের আরফান আর এখনকার হুকুমদাতা আরফানের মিল খুঁজে পাওয়া ভার। সে দৃঢ় গলায় বলল, আমি কলেজে যাব না। আরফান এবার বেশ কড়া গলায় প্রশ্ন করল, কেন যাবে না? আপনার জন্য। আপনি কলেজে দিয়ে আসার পর থেকে সবাই আমাকে অদ্ভুত সব প্রশ্ন করে। সবাই কি জানতে চায়? সবাই জানতে চায় আপনার সাথে আমার সম্পর্ক কি, আপনি আমার কে হন। তো সমস্যা কি? বলে দেবে আমি তোমার হাজব্যান্ড। আয়াত জেদ ধরে বলল, না আপনি আমার হাজব্যান্ড আর না আমি আপনার ওয়াইফ, তাহলে হাজব্যান্ড বলার প্রশ্নই আসে না। আরফান এবার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, ওকে, নো প্রবলেম, তাহলে বলবে লাভার। কথাটা অত্যন্ত নির্বিকার চিত্তে বলে সে গম্ভীর ভঙ্গিতে ওপরে চলে গেল। আয়াত কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এই লোকের সাথে কথা বলা মানেই নিজের মাথা খারাপ করা। সে গজগজ করতে করতে রেডি হতে চলে গেল। গাড়ির ভেতর আজ এক অসহ্য নীরবতা। সকাল থেকে আকাশটা মেঘলা, হয়তো কোনো এক সময় ধুম বৃষ্টি নামবে। বাইরের ঝড়ো হাওয়ার চেয়েও গাড়ির ভেতরের নিস্তব্ধতা যেন অনেক বেশি শীতল আর রহস্যময়ী। পুরোটা পথ আরফান আর আয়াতের মধ্যে একটি শব্দ বিনিময় হলো না। আয়াত আর চোখে কয়েকবার আরফানের শক্ত হয়ে থাকা চোয়াল আর স্টিয়ারিংয়ে রাখা ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালো। আরফান হয়তো আয়াতের অস্থিরতা বুঝতে পারছিল, কিন্তু তার দৃষ্টি ছিল সামনের ধূসর রাস্তার দিকে নিবদ্ধ।
দুজনের এই মৌনতা যেন হাজারো না বলা কথার পাহাড় হয়ে মাঝখানে দাঁড়িয়ে রইল। আরফানের গম্ভীর মুখটা আজ কেন যেন আয়াতের মনে এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছিল। গাড়ি কলেজের সামনে দাঁড়াতে আয়াত কোনো কথা না বলে, এমনকি সৌজন্যমূলক বিদায়টুকুও না জানিয়ে নেমে গেল। আরফান গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে আয়াতের চলে যাওয়ার দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। আয়াত দ্রুত পায়ে করিডোর দিয়ে ক্লাসের দিকে যেতেই তার চোখ পড়ল ক্যাম্পাসের ওপেন ক্যাফেটেরিয়ার এক কোণে বসে থাকা অ্যালানের উপর। আজ যেন আয়াতের কাছে মেঘনা চাইতেই জল পাওয়ার মতো অবস্থা। সে চারপাশের কোনো কিছুর তোয়াক্কা না করে সরাসরি অ্যালানের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখে অ্যালান কিছুটা অবাক হয়ে হাসি মুখে অভ্যর্থনা জানালো। হোয়াটসঅ্যাপ আয়াত, কেমন লাগছে আমাদের কলেজ? প্লিজ বসো তুমি। আয়াত সৌজন্য বোধের ধার না ধরে সরাসরি একটা চেয়ার টেনে বসল। কোনো ভূমিকা ছাড়াই সে গম্ভীর গলায় বলল, আই আস্ক ইউ কোয়েশ্চেন মিস্টার অ্যালান। আয়াতের চোখের তীক্ষ্ণতা আর সরাসরি ভঙ্গি দেখে অ্যালান নড়ে চড়ে বসল। নিজের ফের দ্বারা সোজা করে সে বলল, ইয়া শিওর, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো? আয়াত কোনো ভনিতা ছাড়াই প্রশ্নটি ছুড়ে দিল। আরবানের সাথে আপনার আসল সম্পর্কটা কি? অ্যালান একটু চুপ থেকে ম্লান হাসলো, তারপর বলল, উই আর এক্স ফ্রেন্ডস। আয়াতের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। তার মনের ভেতর হাজারো নেতিবাচক চিন্তা উকি দিতে শুরু করলো। আয়াতের এমন অভিব্যক্তি দেখে অ্যালান শব্দ করে হেসে উঠল। ভয় পেও না আয়াত, এক্স বয়ফ্রেন্ড নয়, উই ওয়ার বেস্ট ফ্রেন্ড। আয়াত নিজের ভাবনার জন্য মনে মনে কিছুটা লজ্জিত হলো। যদিও বর্তমান যুগে পশ্চিমা সংস্কৃতিতে এসব খুব সাধারণ, তবুও আরফানের ক্ষেত্রে এমন চিন্তা তাকে অস্থির করে তুলেছিল। তবে কৌতূহল তাকে ছাড়ল না। সে প্রশ্ন করল, তাহলে সেদিন আপনার সাথে অমন রুড ব্যবহার কেন করেছিল ও? কেন আপনাকে ফ্রড বলেছিল? আর আপনি কেন ফারহান ভাইকে বলেছিলেন যে আপনি যা করেছিলেন তা ওকে বাঁচাতেই করেছিলেন? অ্যালান একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে পুরনো দিনের স্মৃতি ভেসে উঠল। এভি আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল, সব ঠিক ছিল। ও একবার বাংলাদেশে গিয়েছিল, সেখান থেকে ফেরার পর কেন জানি হঠাৎ খুব পাল্টে গিয়েছিল, নিজেকে গুটিয়ে নেয় সবার থেকে। তবুও আমাদের সম্পর্কটা অটুট ছিল। ফারহানও এ দেশে পড়তে আসার পর আমরা তিনজন খুব ভালো বন্ধু হয়ে গেলাম। কিন্তু তারপর আরফানের ব্যক্তিগত জীবনের এমন এক জটিলতা সামনে এলো যা ও সামলাতে পারছিল না। আরফানের পারমিশন না নিয়ে আমি এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আরফান সহজভাবে নিতে পারেনি। অথচ আমি শুধু চেয়েছিলাম ও যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। আয়াতের বুকের ভেতরটা ধক করে উঠল। সে আমতা আমতা করে জিজ্ঞেস করল, সেটা কি কোনো মেজনিত ব্যাপার ছিল? আরবান কি ও কি কোনো মেয়ের সাথে খুব খারাপ কিছু করেছিল? কোনো অন্যায়? আয়াতের ভাবনায় তখন আরফানের সেই রুক্ষ মেজাজ আর জেসিকার মতো মেয়েদের সাথে ওর তাহরম মহরমের চিত্র ভেসে উঠছিল। মন বলছিল আরফান কোনো জঘন্য অতীতে লুকিয়ে রেখেছে। কিন্তু আয়াতের ভাবনাকে উড়িয়ে দিয়ে অ্যালান ভ্রু কুঁচকে তাকালো। কেন, এভি তোমাকে কিছু বলেনি ওর ব্যাপারে? আয়াতের মুখ থমথমে হয়ে গেল। সে ম্লান স্বরে বলল, না, সে তো কিছুই বলেনি। সব কথাই তো সে রহস্যের আড়ালে লুকিয়ে রাখে। দাঁড়াও আয়াত, তুমি বলতে চাইছো তুমি এমন একজনকে বিয়ে করেছো যার জীবন সম্পর্কে তোমার বিন্দুমাত্র ধারণা নেই? তোমরা কি একে অপরকে চিনে বিয়ে করনি? আয়াত টেবিলের উপর রাখা আঙুলগুলো একে অপরের সাথে জড়াচ্ছিল। সে নিচু স্বরে বলল, আরবানের সাথে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স মাত্র 8 বছর। তখন আমি বিয়ের অর্থটুকু বুঝতাম না। বাবা মা আর দাদাজান বলেছিল তাই কবুল বলেছিলাম। এই অস্ট্রেলিয়া আসার আগ পর্যন্ত আমাদের কোনো যোগাযোগ ছিল না, সম্পর্কটা ছিল কেবল কাগজের। অ্যালান যেন আকাশ থেকে পড়ল। বিস্ময় তার মুখ হা হয়ে গেল। হোয়াট, 8 বছর বয়সে বিয়ে? আর সেই বিয়েতে অ্যাভি রাজি হয়েছিল? দিস ইজ ইম্পসিবল। ও তো কোনোদিন আমাকে এসব বলেনি। তাছাড়া আরবান তো সবসময় চাইল্ড ম্যারেজের ঘোর বিরোধী ছিল।
সেই মানুষটা নিজের জীবনে এরকম একটা কাজ করছে তাও। আয়াত আতঙ্কিত গলায় বলল, তাও কি? অ্যালান, প্লিজ বলুন, আরবান কি অন্য কাউকে ভালোবাসতো? আরফান কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ তার চোখ পড়ল পাশের সিটে পড়ে থাকা আয়াতের নোটবুকের উপর। মেয়েটাকে নিয়ে সে কী করবে ভেবে পায় না। মেয়েটার জেদ আর অভিমান দুটোই যেন আকাশ ছোঁয়া। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে সে আবারও কলেজের দিকে রওনা হলো। ক্যাম্পাসে আসতে আরফানের চোয়াল শক্ত হয়ে গেল। ক্যাফেটেরিয়ার কোণে আলানের সাথে গভীর আলাপে মগ্ন আয়াত। মুহূর্তেই আরফানের মাথায় যেন রক্ত উঠে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল। অ্যালান আরফানকে আসতে দেখে অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো। অ্যাভি প্লিজ কুল ডাউন, আমরা জাস্ট একটা নর্মাল কনভারসেশন করছিলাম। আরফান তার কথায় ভ্রুক্ষেপ করল না। সে সোজা আয়াতের হাত শক্ত করে ধরে এক প্রকার টানতে টানতে পার্কিং লটের দিকে নিয়ে গেল। ব্যথায় কুঁচকে গিয়ে আয়াত চিৎকার করে উঠল। সমস্যা কি আপনার? মানুষের সাথে ব্যবহার করার ন্যূনতম ভদ্রতা কি আপনি জানেন না? হাত ছাড়ুন আমার। আয়াতকে গাড়ির সাথে এক প্রকার চেপে ধরে তার দাঁড় করিয়ে আরফান দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। এই মেয়ে, তোমার সমস্যা কি? কথা কি কানে যায় না? আমাকে নিয়ে তোমার এত কৌতূহল কেন? এখানে পড়াশোনা করতে এসেছো, পড়াশোনা করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। আমার ব্যক্তিগত ব্যাপারে খুঁড়ে খুঁড়ে জেনে তোমার কোনো লাভ হবে না। আমি তোমার জীবনের কেউ না, বুঝেছো তুমি? আমি সির্ফ একটা অতীত যা তোমার ভুলে যাওয়া উচিত। তোমাকে শতবার বারণ করেছি অ্যালানের সাথে কথা বলবে না, তবুও তুমি আমার নিষেধ অমান্য করে একই কাজ করছো। কি প্রমাণ করতে চেয়েছো তুমি? অ্যান্সার মি। আয়াত ব্যথায় নীল হয়েও আরফানের আগুনের মতো তপ্ত চোখের দিকে তাকিয়ে বলল, বর্তমানে সামনে দাঁড়িয়ে অধিকার দেখিয়ে কথা বলছেন, অথচ মুখে বলছেন আমি আপনার জীবনে স্রেফ একটা অতীত। যদি অতীতে হই তবে অতীতের মতো স্মৃতির অতলে হারিয়ে যায় না কেন? কেন বারবার আমার সামনে এসে দাঁড়ান? কেন ছায়ার মতো আমার উপর আধিপত্য বিস্তার করতে চান? আয়াত রাগে কাঁপতে কাঁপতে আবারও বলল, আপনি আসলে ভয় পাচ্ছেন, তাই না? ভয় পাচ্ছেন কারণ আপনার আসল রূপ বের হয়ে আসবে। আমি সব জেনে যাব যে আপনি একজন সস্তা চরিত্রহীন লোক। আপনি বাইরে নিজেকে খুব পবিত্র আর নীতিবান দেখান, অথচ তলে তলে না জানি কত মেয়ের সাথে কি কি করেছেন তা লুকোতে চাচ্ছেন। আর এই জন্য কি আমাকে জোর করে নিজের বাড়িতে রেখেছেন? আমাকে ভোগ করার পর যখন নতুন শরীরের নেশা চড়বে তখন আমাকে ছুঁড়ে ফেলবেন, তাই না? আয়াতের কথাটা শেষ হতেই আরফানের চোখের মনে স্থির হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে কপালের নীল শিরাগুলো ক্রোধে দৃশ্যমান হয়ে উঠল। এমন জঘন্য অপবাদ শুনে আরফান যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে সজোরে আয়াতের দুই গাল চেপে ধরল। তার হাতের আঙুলগুলো আয়াতের নরম গালে নেমে গেল। হাতের চাপে পিষ্ট হয়ে ব্যথা আয়াত চোখ খিচে বন্ধ করে ফেলল। আরফান হিস করে বলল, আর একবার যদি এমন নোংরা অপবাদ দাও তবে আমি আমার নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আয়াত, আরফান চৌধুরীর জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ে ছিল না। তোমাকে ছাড়া সে আজ পর্যন্ত কোনো পর নারীকে স্পর্শ করেনি। ডোন্ট ইউ ডিয়ার টু কোয়েশ্চেন মাই ক্যারেক্টার। যদি আমার চরিত্র এতটাই খারাপ হতো তবে আজ তুমি এখানে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে কথা বলার সুযোগ পেতে না। এই কয়দিনে আমার লালসার চিহ্ন তোমার শরীরের প্রতি ইঞ্চিতে থাকতো। তোমাকে আমি পশু পাখির মতো নিংড়ে নিতাম, কিন্তু আমি তোমাকে আগলে রেখেছি। সেটা কি তোমার এই ক্ষুদ্র মস্তিষ্কে ঢোকে না? ব্যথায়াতের চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে আরফানের হাতে পড়ল। পানির সে উষ্ণতা স্পর্শ করতেই আরফানের হাতের বাঁধন যেন মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। সে আলগা করে দিল তার হাতের মুঠো। আয়াত নিজেকে সরিয়ে নিয়ে চেঁচে উঠে বলল, আপনি আসলে একটা অমানুষ। শুধু গায়ের জোর আর পেশি শক্তি প্রদর্শন করা ছাড়া আপনার আর কোনো ক্ষমতা নেই। আপনার ভেতরে কোনো আত্মা নেই, শুধু আছে এক রাস নিষ্ঠুরতা। আয়াত নিজের খুব ঝাড়তে থাকলেও হঠাৎ আরফান গাড়ির পাশ ঘেঁষে মাটিতে বসে পড়ল। আরফানের এমন আকস্মিক অবনতি দেখে আয়াত হকচকিয়ে গেল। আরফান ঝরে ঝরে হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিন্তু তার অসহ্য যন্ত্রণাকাতর মুখভঙ্গি দেখেও এখন আয়াতের মনে বিন্দুমাত্র মায়া কাজ করছে না। সে রাগের মাথায় বলল, এখন আবার এখানে বসে নাটক করছেন? এই নাটকগুলো কি আগে থেকে মুখস্থ করা? নিজেকে অসহায় দেখিয়ে এখন সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন?
আপনার এই অভিনয় আমি আর গলছি না মিস্টার আরভান। তার তীক্ষ্ণ কথার মাঝে আরফান টলতে টলতে কোনো মতে উঠে দাঁড়ালো। আয়াতের দিকে শেষবারের মতো এক নজর তাকিয়েও দেখল না সে। পাশ কাটিয়ে টলমল পায়ে গাড়িতে গিয়ে বসলো এবং কোনো বাক্য ব্যয় না করে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। যেন হঠাৎ আসা কোনো ঝোড়ো হাওয়া সব লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল। আয়াত দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে সেই জনশূন্য পার্কিং লটে দাঁড়িয়ে রইল। কলেজের প্রতি সব আগ্রহ যেন কর্পূরের মতো উবে গেছে। তার মনের ভেতর এখন কেবল একটি সুর বাজছে, মুক্তি। এই বিভীষিকাময় অনিশ্চয়তা থেকে সে নিষ্কৃতি চায়। সে ঠিক করে নিয়েছে আর এই দেশে ওই লোকটার ছত্রছায়ায় সে এক মুহূর্তও থাকবে না। নিজেকে সামলে নিয়ে গেটের দিকে এগোতেই একটি গাড়ি তার সামনে এসে থামল। কাজ নামিয়ে ফারহান উৎকণ্ঠা নিয়ে বলল, আয়াত, প্লিজ গাড়িতে উঠে বসো, বাইরে আবহাওয়া ভালো না।